শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সব ফোন আলাপ ফাঁস করে আল জাজিরা বলছে তিনি হত্যাযজ্ঞের সরাসরি নির্দেশদাতা। আওয়ামী লীগ অফিস পরিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা আরও কমল, স্কুল বলছে নিহত 22। ডেঙ্গুতে আরও এক মৃত্যু, চলতি বছরে আক্রান্তের 39% বরিশালে। হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগ নিজ নাগরিকদেরকেই বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘাত, নিহত 12। আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ। গোপালগঞ্জের হামলার ঘটনায় সাবেক বিচারপতিকে প্রধান করে তদন্ত কমিটি। রাষ্ট্রীয় সম্মান পাবেন মাইলস্টোনে নিহত 2 শিক্ষক। গণমাধ্যমের জন্য নীতিমালা প্রকাশ করল ইসি। রাশিয়ায় 49 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত। এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকারীদের দমাতে ওপর থেকে হঠাৎ হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট ইউনিট শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন আলাপগুলোর অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়নি সেটি নিশ্চিত করেছে ইউনিট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও তার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে এক ফোন আলাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, যেখানেই জমায়েত দেখা যাবে ওপর থেকে, এখন তো ওপর থেকেই হচ্ছে, কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু বিক্ষোভকারী সরে গেছে। আন্দোলনের সময় এসব ফোন আলাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী দলীয় নেতাদেরই নয়, বরং শেখ হাসিনার রাজনৈতিক মিত্রদের ওপরও নজরদারি চালিয়েছিল বলেও অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের 2টি ব্যানার টাঙিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। আজ প্রায় 1 বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পরে গতকাল বুধবার থেকে 10 তলা এই ভবনটি পরিষ্কার করার কাজ শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায় 3য় তলায় জমে থাকা ইটের খোয়া, ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে। দোতলায় জমে থাকা আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। এর আগে গতকাল সকাল থেকেই নিচতলা পরিষ্কার করা হয়। 10 থেকে 12 জন ব্যক্তি ভবনটি পরিষ্কারের কাজ করছেন। তারা বলছেন তারা পুরো ভবনটি পরিষ্কার করবেন। ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে। আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের ব্যানার টাঙানোর বিষয়ে জানতে চাইলে সেখানে অবস্থানরত ব্যক্তিরা বলেন, পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেয়া হবে। এই ভবনটি গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের অফিস, শহীদ পরিবারের অফিস করা হবে। তারা আরও বলেন, পুরো ভবনের কোন তলায় কি হবে তা ছাত্র জনতা ঠিক করে নেবে। সেখানে অবস্থানরত ব্যক্তিদের কেউ নিজেদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। এদিকে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের এই প্রতিষ্ঠান কে তৈরি করেছে, এর সঙ্গে কারা যুক্ত আছে, কিভাবে এর নাম এসেছে, এসব প্রশ্নে ওসব ব্যক্তিরা কিছু বলতে রাজি হননি। উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 22 জন নিহত হয়েছেন, এমনটাই জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক বলে দাবি করা হয়েছে। এর আগে আইএসপিআর 31 আর স্বাস্থ্য অধিদপ্তর 29 জন নিহতের কথা জানিয়েছিল। পরে বৃহস্পতিবার আরও 2 জন মারা গেলে সরকার 31 জনের তালিকা প্রকাশ করেছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় কিছু শিক্ষার্থী ছুটি শেষে অভিভাবকদের জন্য অপেক্ষা করছিল। এতে করে 51 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 40 জন শিক্ষার্থী, বাকিরা শিক্ষক, অভিভাবক, আয়া ও কর্মচারী। এছাড়াও 5 জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু শনাক্তকৃত 18,625 জন রোগীর মধ্যে 7,289 জনই বরিশাল বিভাগের, যা মোট শনাক্তের প্রায় 39%। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, বাংলাদেশে গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু সহ চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 70 জনের মৃত্যু হলো। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 280 জন। গত 24 ঘন্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে 66 জন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 1308 জন রোগী। ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতাড়ন করেছে। তাদের অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোয় বসবাসরত ভারতেরই নাগরিক। অবৈধ অভিবাসী অভিযোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW গতকাল বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। অভিযানের সূচনা ঘটে গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে হিন্দু পর্যটকদের উপর এক হামলার পর। এরপর ভারতে মুসলিমদের হয়রানি, তাদের নাগরিকত্বের দাবি অগ্রাহ্য, ফোন ও কাগজপত্র জব্দ ও স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও ঘটতে থাকে। HRW বলছে, এ ধরনের বেআইনি বিতাড়ন অবিলম্বে বন্ধ করা উচিত। গত জুন মাসে HRW 9টি মামলার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য সহ 18 জনের সাক্ষাৎকার নিয়েছে। তাদের অনেকেই ভারতীয়, বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে গেছেন, আবার অনেকে গ্রেফতার হয়ে এখনো নিখোঁজ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিবাদপূর্ণ সীমান্তে সামরিক সংঘাতে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে এক শতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এই সাম্প্রতিক সংঘর্ষ। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই দেশটির তৃতীয় প্রদেশের বেসামরিক নাগরিক। অন্যদিকে এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কম্বোডিয়া এখনও কিছু জানায়নি। দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গুলি বিনিময় হয়। দুই পক্ষেরই দাবি অপর পক্ষ থেকে প্রথমে গুলি চালিয়েছে। এদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। 24শে জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে 15 বছর ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 24শে জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার। সাক্ষাতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও তার সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা তৈরি করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা, সরকারি স্থাপনা হামলা ও নাগরিক নিরাপত্তা বিঘ্নের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে 6 সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। দ্য কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 এর অধীনে গঠিত এ কমিশনের প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ডক্টর মোহাম্মদ আবু তারিককে। কমিশনে সরকারের শীর্ষ প্রশাসনিক, সামরিক, পুলিশ ও শিক্ষা বিষয়ক সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছে। রাজধানীর উত্তরায় মাস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই ঘটনায় স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুতই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব নেওয়া হয়। তাদের প্রতি শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসির নীতিমালা অনুযায়ী ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না ও গোপন কক্ষের ভেতরের ছবি তোলা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ আইডি কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোট কক্ষের ভেতর থেকে কোনোভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না। একই সঙ্গে 2টির বেশি সংবাদ মাধ্যমের সাংবাদিক কোনোভাবেই ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এবং 10 মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করা যাবে না। ভোট কক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন সাংবাদিকরা গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন, তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না। ভোট কক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে প্রায় 49 জন আরোহী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। বৃহস্পতিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে NN-24 মডেলের এই বিমানটি চীনা সীমান্ত ঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের কাছে পৌঁছানোর আগেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গার এয়ারলাইন্সের এই বিমানটি তখন রুটিন ফ্লাইটে ছিল, তবে কর্তৃপক্ষ হতাহতের বিষয়ে স্পষ্ট কিছু এখনো জানায়নি। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।